এবার আমরা পড়ছি দ্বিতীয় পাঠ। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুলের ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। কি কি? তিল ত্রিফলা, শিমুলের ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, সেগুলোকে নিয়ে লৌহ পাত্রে লোহায় ঘষতে হবে। এমন কালি তৈরি হয়ে যাবে যে পাতা ছিঁড়ে যাবে, কিন্তু মসি মানে কালি নষ্ট হবে না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সেটা কীরকম? বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। মানে যে কড়াইয়ের রান্না হতো সেই কড়াইয়ের তলায় যে কালিটা জমতো সেটাকে একটা জলের গুলে নিয়ে সামান্য জলে গুলে নিতে হতো। এবং কখনো কখনো কেউ কেউ কালিটাকে আরও বেশি রঙিন করার জন্য হরিতকিও মেশাতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে কালো করে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তাহলে কি কি? প্রথমে আমরা কড়াইয়ের যে পেছনে কালি লেগে থাকে সেটাকে নিলাম এবং পাথরের বাটিতে তার মধ্যে সামান্য জল দিলাম, তার মধ্যে সামান্য হরিতকি ঘষে দিয়ে দিলাম, তার মধ্যে মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে সেটাকে গুঁড়ো করে সেটা মিশিয়ে দিলাম। এরপর খুন্তির গোড়াকে ভালো করে টকটকে লাল করে পুড়িয়ে ছ্যাঁকা দেবো সেই মিশ্রণটায়। এবং অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে আমি কালি করে নিতাম। দোয়াত মানে হচ্ছে মাটির দোয়াত। তাহলে কি কি ছিল সেই তখনকার দিনে? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। আজকের দিনে আমাদের হাতে কত বল পেন, সেইগুলোর কোনো অভাব নেই, অথচ কত কষ্ট হয়েছে একদিন এই কালি তৈরি করতে গিয়ে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে ফেলতাম, হয়তো সুচালু করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি। তাহলে কি, যদি আমি সুমেরিয়ান হতাম তাহলে কি করতাম? নীল নদীর তীরে মিশরীয় সভ্যতার সেই যে প্রতীক, তেমনভাবে নলখাগড়া বানিয়ে সেটাকে ভালো করে তুলি বানিয়ে নিতাম বা কলম বানিয়ে আমি কিন্তু লিখতাম। আর যদি আমি ফিনিশীয় হতাম, বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, আর সেই হাড়ই হতো আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। তাহলে বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু কলম তৈরি হয়েছে। সুমেরিয়ানে যেমন নলখাগড়া দিয়ে মিশরে, ফিনিশিয়ানরা হাড় দিয়ে, জুলিয়াস সিজাররা রোম সাম্রাজ্যের অধিপতি ব্রোঞ্জের একটা শলাকা বা কাঠি দিয়ে কলম বানাতেন। জুলিয়াস সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের শলাকাই হোক, নলখাগড়াই হোক, পাখির পালকই হোক আর ব্রোঞ্জেরই হোক, সবই কিন্তু এক ধরনের কাঠি ছিল। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম।